আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্থানীয় সরকারের সব স্তরে এক তফসিলের মাধ্যমে নির্বাচন এবং শুধুমাত্র মেম্বার ও কাউন্সিলর পদে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার কমিশনের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই সংস্কার প্রতিবেদন তুলে দেন। প্রায় 500 পৃষ্ঠার এই প্রতিবেদনে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। নিজস্ব আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি সরকারের অর্থ প্রদানের হারও বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান দেশের নাগরিক ও করদাতাদের সেবা দেয় বলেই সরকারি অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলেও জানান সংস্কার কমিশন প্রধান। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার বা কাউন্সিলরদের নির্বাচন করার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে। সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো। মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। ইলেকশনটা হবে একসাথে, মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। আর রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেয়া এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয় বরং আইনের মাধ্যমে হওয়া উচিত বলে মত দলটির। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপেল শাহরের রিপোর্টে বিস্তারিত। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে, স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প সময়ের মধ্যে নির্বাচিত সরকার আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রোববার দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় এসব বলেন মির্জা ফখরুল। স্মরণসভায় আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি। সংস্কারের বিষয়ে সব পক্ষকে ধৈর্য নিয়ে অপেক্ষার আহ্বান জানান তিনি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত,
রাজনৈতিক দল সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। সংস্কারের জন্য লম্বা সময় নিলে তাতে জনগণের কাছে ভুল বার্তা যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের ভেতরে নির্বাচন আয়োজন সম্ভব। ফ্যাসিস্টদের নিপীড়নের সবচেয়ে বেশি শিকার বিএনপি নেতাকর্মীরা জানিয়ে তিনি বলেন, তাদের চেয়ে বেশি আওয়ামী লীগের বিচার কেউ চায় না। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বিকেলে বিএনপির সাথে মত বিনিময় করে। নূর বলেন, শিক্ষার্থীরা যেহেতু রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে, করা সম্ভব। এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন, এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা রাখেন, এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে জাতির কাছে। সংস্কার বাস্তবায়ন ও সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানিয়েছে দলটির নেতারা। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে যাবে দেশ। বৈঠকে গত 3 নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রার্থী ও কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। ঋণখেলাপি ও সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে মসজিদের ইমাম ও স্কুল কলেজের শিক্ষকদের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত করার দাবি জানান পাটোয়ারি। এদিকে এনসিপির আবেদনের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। যারা আহত হয়েছিল, যারা শহীদ হয়েছিল, সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসীন হতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে। এছাড়া জুলাইয়ের শহীদদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে এনসিপি ও খেলাফতে মজলিস। সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায়, তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা, যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিসমূহ অংশগ্রহণ করেছি। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তার সাম্প্রতিক চীন সফরের ফলাফল
পর্যালোচনা করেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, চীন সফরের সময় আলোচনা করা পরিকল্পনা এগিয়ে নেওয়া এখন বাংলাদেশের অগ্রাধিকার। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন কেবল চুক্তি স্বাক্ষরের জন্য আরও 2-3 বছর অপেক্ষা করতে চায় না, দ্রুত তা বাস্তবায়ন করতে চায়। তিনি জানান, চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তার সঙ্গে 100 সদস্যের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল থাকবে। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 24শে জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার অপর মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 20শে জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষকে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় রোববার আওয়ামী লীগ সরকারের 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার 2 জন উপদেষ্টা সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে তাদেরকে হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। তখন শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং সুলাইমান সেলিমকে কিছুটা উত্তেজিত হতে দেখা যায়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে 45 জন আসামি, আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে কয়েকজন আসামিকে হাতকড়া পরিয়ে এজলাস কক্ষের কাঠগড়ায় নেয়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পুলিশকে সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন এবং বাড়াবাড়ি যাতে না করে। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না, সেই কারণে হয়েছে। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের মামলার তদন্ত প্রতিবেদন 24শে জুন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী জোট গঠনে ইসলামী দলগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামী সহ 4টি ইসলামী দলের নেতারা জানান, ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট বাক্স তৈরি করতে ঐক্যবদ্ধ তারা। বলে, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হলেই জোট গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তবে জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলো বিএনপির সাথে বৈঠক করলেও সেসব বৈঠকে নির্বাচনী জোটের আলোচনা এখনই খোলাসা করতে চান না তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে কয়েকটি ইসলামী দল বিষয়টি নিয়ে ইতিমধ্যে মতবিনিময় করেছে। সব ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট ইস্যুতে জামায়াতে ইসলামীর মুখপাত্র জানান, ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে রাখতে হবে। এ নিয়ে নীতিগতভাবে একমত তারা। ইসলামপন্থী এবং সমমনা রাজনৈতিক দলকে নিয়ে আমরা সকলেই একটা জোট গঠন করতে সক্ষম হব এবং আগামী নির্বাচনে জোট ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে জামায়াত ইসলামী এবং ইসলামী দলসমূহ অংশগ্রহণ করবে। জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম এখন পর্যন্ত নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছে দলগুলোর শীর্ষ নেতারা। আমরা একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে, একটা প্রতীকে জনমত ভোট দিতে পারে। যদি ইসলামী দলগুলো কত না হতে পারে তাহলে এটা আরেকটা সিনারিও দেখা দেবে। হয়তো বিএনপি ভার্সাস কিছু ইসলামী দল, কেমন জামাত ভার্সাস কিছু ইসলামী দল, এভাবে হতে পারে। আমরা একে অপরকে বুঝবার চেষ্টা করছি, আশা করছি যে এরকম একটা কাঙ্ক্ষিত ঐক্য অচিরেই দৃশ্যমান হবে। তবে কবে হচ্ছে এই জোট, দলগুলোর নেতারা বলছেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে গতি পাবে
জোট গঠনের প্রক্রিয়া। যখনই নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যাবে অথবা রুটম্যাপ ঘোষণা হয়ে যাবে তখনই দেখবেন আস্তে 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 একটা ঐক্য প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু কথাবার্তা আসতেই পারে নির্বাচনের আগে, তবে এটাও বাস্তবতা নির্বাচনের তফসিল ঘোষণার পর তারপর একটা অবস্থান স্পষ্ট করা যাবে। এজন্য আমাদের আলোচনা এখন অব্যাহত আছে। আলোচনা করার পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিয়ে যাওয়া উচিত। নির্বাচন এর একটা টাইম ফ্রেম, একটা সময়সূচি ডিক্লেয়ার হওয়া না হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। এদিকে নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী ছাড়া বিএনপির সাথেও বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে দলটির সাথে নির্বাচনী জোট নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন নেতারা। আমাদের ওলামাদের মধ্যে কিছু অংশ আছে যারা জামাতের প্রশ্নে অনেকটাই নেগেটিভ। হ্যাঁ, তারা বিএনপির সাথে যাওয়ার চিন্তা করছে। আমরা বিএনপির কাছে জানতে চেয়েছি যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন করবেন না। আলোচনা চলমান আছে। আলোচনা যতবার যাদের সঙ্গে বসেছি তারা চায় যে হ্যাঁ মানুষের প্রত্যাশা পূরণ হোক। নির্বাচনী জোট নিয়ে যাই হোক না কেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ৪,২৪৭ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ১৩,৫০০ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪,২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,০০১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬,৭১৯ কোটি ৭৩ লাখ টাকা ও সংস্থা নিজস্ব অর্থায়ন ৪,৪২৬ কোটি ১৭ লাখ টাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।